বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মহাত্মা গান্ধীর জীবনী। মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সফল নেতা। তিনি ভারতের জাতির জনক। ভালোবেসে লোকেরা তাকে বাপু বলে ডাকে। সত্যাগ্রহ এবং অহিংস আন্দোলনের মতো বিরল কিন্তু শক্তিশালী অস্ত্রের দ্বারা ব্রিটিশ রাজকে নড়বড়ে করে দিয়েছিলেন গান্ধীজি। যারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন তাদের কাছে গান্ধীর রাজনৈতিক কর্মধারা বিতর্কিত হলেও সাধারণ মানুষের মনে চিরস্থায়ী আসন করে নিয়েছিলেন এই আত্মত্যাগী স্বাধীন ভারতের স্বপ্নদ্রষ্টা। অতি সাধারণ সাদামাটা কালো শুকনো চেহারার লোকটি তার অসামান্য এবং অসাধারণ জীবনের মাধ্যমে নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিংয়ের মতো ব্যক্তিত্বের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সুমহান কর্মকাণ্ডের জন্য তাঁকে মহাত্মা উপাধিতে ভূষিত করলেন। গান্ধীজি মনে করতেন, স্ট্রেংথ ডাজ নট কাম ফ্রম ফিজিক্যাল ক্যাপাসিটি, ইট কামস ফ্রম ইনডোমিটেবল উইল। অর্থাৎ শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না, শক্তি আসে অদম্য ইচ্ছা থেকে। 1869 সালে 2রা অক্টোবর ব্রিটিশ ভারতের গুজরাটের পোরবন্দরে এক বেনিয়া হিন্দু পরিবারে মহাত্মা গান্ধীর জন্ম হয়। তাঁর বাবা করমচাঁদ গান্ধী ছিলেন পোরবন্দরের দিওয়ান, আর মা পুতলিবাই ছিলেন বৈষ্ণব পরিবারের মেয়ে। শিশু গান্ধী যথেষ্ট রঙিন মেজাজের ছিলেন। প্রথাগত কোনো কিছুই খুব সহজে মেনে নেওয়া তার স্বভাব ছিল না। কুকুরের কান ধরে মোচড় দেওয়া তার প্রিয় খেলা ছিল। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দ্বারা গান্ধী বুঝতে পেরেছিলেন সত্য আর প্রেম হল মানব জীবনের সবচেয়ে বড় গুণ। 13 বছর বয়সের গান্ধী কস্তুরবা মাখনজিকে বিয়ে করেন। সেই বয়সে বিয়ে তার কাছে তেমন কিছুই ছিল না। বিয়ে উপলক্ষে নতুন পোশাক পরতে পেরেই তিনি খুশি হয়েছিলেন, কিন্তু বয়সের সাথে সাথে স্ত্রীর প্রতি তাঁর টান এবং আকর্ষণও বাড়তে থাকে। এমনকি পড়াশোনায় মন দেওয়াটাও তার জন্য কঠিন হয়ে পড়ে। পরবর্তী সময়ে তার স্ত্রী তার সমস্ত আন্দোলনের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিলেন। মহাত্মা গান্ধীর শিক্ষাজীবন শুরু হয় 9 বছর বয়সে। রাজকোটের এক স্থানীয় স্কুলে গণিত, ইতিহাস, ভাষা ও ভূগোলের প্রাথমিক শিক্ষা লাভ করেন। 1888 সালে গান্ধীজি ভাবনগরের শ্যামল দাস কলেজে ভর্তি হন এবং পরে মাউজি দাওয়ে যোশী নামে এক পারিবারিক বন্ধু তাকে বুদ্ধি দেন লন্ডনে গিয়ে আইন পড়ার জন্য। মাংস আর মেয়ে মানুষ থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করে গান্ধী তার মা এবং স্ত্রীকে রাজি করিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলেন এবং লন্ডনে সফলভাবে তার আইনের পাঠ সমাপ্ত করলেন। লন্ডন থেকে ফেরার পর আইনজীবী হিসেবে কাজ পেতে গান্ধীর বেশ বেগ পেতে হয়। এই সময় 1893 সালে এগিয়ে আসেন আবদুল্লাহ নামে এক ভদ্রলোক। আবদুল্লাহ ছিলেন এক বণিক, যার দক্ষিণ আফ্রিকায় জাহাজের ব্যবসা ছিল। নিজের এক জ্ঞাতি ভাইয়ের আইনজীবী হিসেবে কাজ করার জন্য গান্ধীকে দক্ষিণ আফ্রিকা আসার আমন্ত্রণ জানান তিনি। এই আমন্ত্রণই ছিল গান্ধীর জীবনের সবচেয়ে বড় মোড় পরিবর্তনকারী ঘটনা। কারণ সেই সময় কৃষ্ণবর্ণ এবং ভারতীয়রা জাতি বিদ্বেষের শিকার হলে গান্ধীজি ওই ঘটনার তীব্র প্রতিবাদ করেন। দীর্ঘ 21 বছর আফ্রিকায় বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য লড়ে 1915 সালে গান্ধীজি এক পরিপক্ক নেতা হয়ে ভারতে ফেরেন এবং তিনি বললেন, বি দ্য চেঞ্জ দ্যাট ইউ ওয়ান্ট টু সি ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ পৃথিবীতে যে পরিবর্তন তুমি দেখতে চাও তা নিজ থেকেই শুরু করো। 1920 সালে কংগ্রেসের নেতৃত্ব গ্রহণের আগ পর্যন্ত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে গান্ধী একাধিক বিদ্রোহের নেতৃত্ব দেন, যেগুলোকে সম্মিলিতভাবে সত্যাগ্রহ আন্দোলন বলা যায়। বিহারের চম্পারণে চাষিদের উচ্চমাত্রায় কর দিতে বাধ্য করা হতো এবং ইচ্ছার বিরুদ্ধে বিশেষ করে নীল এবং তুলা চাষ করতে বাধ্য করা হতো। 1917 সালে গান্ধীজি ইংরেজদের এই পদক্ষেপের বিরুদ্ধে গর্জে উঠলেন। চম্পারণের পর খেদার কৃষক আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়ে নিজের জাত চেনাতে সক্ষম হয়েছিলেন। 1918 সালের বন্যায় খেদার ফসল ক্ষতিগ্রস্ত হবার পরেও ব্রিটিশ সরকার খাজনা মকুব না করলে তিনি কৃষকদের ব্রিটিশ সরকারকে প্রদেয় সকল প্রকার শুল্ক দিতে
নিষেধ করে ব্রিটিশদের বিরোধিতা করেছিলেন। মহাত্মা গান্ধীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলনটি ছিল অসহযোগ আন্দোলন। তিনি বিশ্বাস করতেন ব্রিটিশরা ভারতে জেঁকে বসতে পেরেছে ভারতীয়দের পরোক্ষ সহযোগিতার কারণেই। তাই তিনি দেশবাসীকে ব্রিটিশদের সাথে অসহযোগে নামতে উদ্বুদ্ধ করেন। গান্ধীর নীতি ছিল কোনো প্রকার সহিংসতায় না জড়িয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়া, ব্রিটিশদের পণ্য বর্জন করা, খাদ্য বস্ত্রে সম্পূর্ণ আত্মনির্ভরশীল হয়ে ওঠা, অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানো। গান্ধীজি ভারতবাসীদের ব্রিটিশ সরকারের চাকরি, ব্রিটিশ প্রতিষ্ঠানে অধ্যয়ন, ব্রিটিশ আদালতে আইন চর্চা সব কিছু থেকে অব্যাহত নেওয়ার আহ্বান জানান। 10ই মার্চ তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং 6 বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন মহাত্মা গান্ধী। কিন্তু অসুস্থতার কারণে 2 বছর পরেই মুক্তি লাভ করেন তিনি বললেন, ইউ ক্যান চেইন মি, ইউ ক্যান টর্চার মি, ইউ ক্যান ইভেন ডিস্ট্রয় দিস বডি, বাট ইউ উইল নেভার ইমপ্রিজন মাই মাইন্ড। অর্থাৎ তোমরা আমাকে শেকল দিয়ে বাঁধতে পারো, তোমরা আমাকে অত্যাচার করতে পারো, এমনকি তোমরা আমার এই শরীরটাকে ছিন্ন ভিন্ন করতে পারো, কিন্তু তোমরা কখনোই আমার মস্তিষ্ককে বন্দী করতে পারবে না। গান্ধী জানতেন ভারতের স্বাধীনতা অর্জনে হিন্দু মুসলিম একতা কতটা প্রয়োজন, আর তাই খিলাফত আন্দোলনেও তিনি সমানতালে আত্মনিয়োগ করলেন। খিলাফত আন্দোলনের মধ্য দিয়ে গান্ধী মুসলিম সম্প্রদায়ের সমর্থন লাভ করলেও অনেক হিন্দুত্ববাদী নেতা তাতে অসন্তুষ্ট হন, কিন্তু তার উদ্দেশ্য ছিল হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রাখা। 1930 সালে ব্রিটিশ সরকার লবণের উপর কর আরোপ এবং ভারতীয়দের লবণ উৎপাদন বেআইনি ঘোষণা করলে গান্ধীজি লবণ সত্যাগ্রহ শুরু করেন। প্রতিবাদ হিসেবে তিনি নিজের সবরমতী আশ্রম থেকে 240 মাইল দূরের সমুদ্র উপকূলবর্তী গ্রাম ডান্ডি অভিমুখে পদযাত্রা শুরু করলেন। 12ই মার্চ 1930 খ্রিস্টাব্দে 78 জন বিশ্বস্ত সহচর নিয়ে গান্ধীজি এই যাত্রা শুরু করেন। প্রতিদিন 10 মাইল করে হেঁটে তারা 24 দিনে 240 মাইল পথ পাড়ি দেন। এই যাত্রাপথে অগণিত মানুষ তার সঙ্গী হয়েছিলেন। 6 এপ্রিল গান্ধী ডান্ডি পৌঁছান এবং লবণ আইন ভঙ্গ করেন। ব্রিটিশ সরকার গান্ধীকে আবারও জেলবন্দি করে। সেই সাথে আন্দোলনে যোগ দেওয়া প্রায় 60,000 মানুষকেও জেলে পোড়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে 1942 সালে গান্ধীজি শুরু করেন ভারত ছাড়ো আন্দোলন। এবার আর কোনো পরোক্ষ নীতি অবলম্বন না করে সরাসরি ব্রিটিশদের ভারত ছাড়ার দাবি জানান মহাত্মা গান্ধী। এটাই ছিল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সবচেয়ে মারমুখী আন্দোলন। তাঁর সেই কালজয়ী বিখ্যাত ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে ধ্বনিতে মুখরিত হল ভারতের আকাশ বাতাস। ফলে 9 আগস্ট 1942 সালে গান্ধীজিকে গ্রেপ্তার করে পুনের আগা খাঁ প্যালেসে আবারও আটকে রাখা হয়। 1943 সালের শেষের দিকে বিশ্বযুদ্ধে ক্ষতবিক্ষত ব্রিটিশরা ভারতের স্বাধিকার প্রদানের অঙ্গীকার করলে আন্দোলনটি থেমে যায়। শেষমেশ 1947 সালে ভারত অর্জন করে তার কাঙ্ক্ষিত প্রিয় স্বাধীনতা। কিন্তু গান্ধীজি নিশ্চিত জানতেন স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করাটাই বেশি কঠিন, আর তাই তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন স্বাধীন ভারতে হিন্দু মুসলিম সম্প্রীতির উপর। উপমহাদেশ জুড়ে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক দাঙ্গার তীব্রতা গান্ধীর সমৃদ্ধ ভারতের স্বপ্নকে চুরমার করে দেয়। দাঙ্গা থামানোর উদ্দেশ্যে ক্লান্ত আহত হৃদয় 78 বছরের বৃদ্ধ গান্ধী আমরণ অনশন শুরু করেন। তিনি মনে করেন, ইন এ জেন্টল ওয়ে ইউ ক্যান শেক দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ভদ্রভাবে নম্রভাবেই সারা পৃথিবীকে নাড়িয়ে দেওয়া যায়। দিল্লির বিড়লা হাউসে উগ্রপন্থী নাথুরাম গোডসের নির্মম গুলিতে 30শে জানুয়ারি 1948 সালে হঠাৎ থমকে যায় 79 বছরের একটি বীরত্বপূর্ণ মহান জীবন। তিনি বিশ্বাস করতেন, টু বিলিভ ইন সামথিং অ্যান্ড নট টু লিভ ইট ইজ ডিসঅনেস্ট, অর্থাৎ কোনো কিছুতে বিশ্বাস করে সেই মোতাবেক জীবনযাপন না করাটা অসততা। তিনি বলে গেলেন, মাই লাইফ ইজ মাই মেসেজ। বন্ধুরা, আমি আব্দুর রহমান ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কিংবা কিঞ্চিত উপকারে আসে, তাহলে আমার ভিডিওটি লাইক করুন,
সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।